আলটিমেটলি বাজেট হবে লুটপাটের বাজেট, যেগুলো সাধারণ নাগরিক জীবনে, গার্মেন্টস শিল্পের উপরে অন্যান্য জায়গায় ইফেক্ট করবে। এই বাজেট বাস্তবায়নে যে কি পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগ বটা, লুটপাটের একটা আয়োজন হিসেবে বাজেট কিন্তু পরিগণিত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রথম কথা হচ্ছে যে এই বাজেট 26-27 সালের বাজেটের প্রধান দুর্বলতা হচ্ছে যে এটা একটা বিশাল ধরনের ঘাটতি বাজেট হয়েছে। হ্যাঁ, ঘাটতি বাজেট আমাদের দেশের বাজেটের একটা ট্রেডিশন, কিন্তু সেটার একটা মাত্রা থাকে। আমাদের মতো উন্নয়নশীল দেশের, অনুন্নত দেশের বাজেটগুলো সাধারণত ডেফিসিট বাজেটই হয়ে থাকে, কিন্তু এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এই বাজেটটা বিরাট ঋণ নির্ভর, এবং সে ঋণের মধ্যে ব্যাংক লোনের উপরে নির্ভরশীলতা, বিদেশ ঋণের উপরে নির্ভরশীলতা এটা বেড়েছে। ফলে প্রবৃদ্ধির যে কঠিন সমীকরণ এবং এই 9,38,000 কোটি টাকা ব্যয়ের বাজেটের অর্থ সংস্থান করতে গিয়ে এখানে যে 6,29,000 কোটি টাকার যে রাজস্ব আয়ের কথা বলা হয়েছে, সেই রাজস্ব কিভাবে আদায় করা হবে? এত বড় ঘাটতি আমাদের বাজেটে, যে ঘাটতি করা হয়েছে প্রায় 2,36,450 কোটি টাকার ঘাটতি বাজেট। তো এটা কোথা থেকে ঘাটতি পূরণ করা হবে? যে সোর্সগুলো দেখানো হয়েছে তাতে রাজস্ব আয় করতে গেলে যে কর কাঠামো লাগে, দুর্নীতিমুক্ত কর অ্যাডমিনিস্ট্রেশন লাগে, সেগুলো কিছুই নাই। অর্থমন্ত্রী খুব টেকনিক্যালি একটা কথা বলেছেন, মানে কর বৃদ্ধি যে করা হয়েছে, যেগুলো সাধারণ নাগরিক জীবনে, গার্মেন্টস শিল্পের উপরে অন্যান্য জায়গায় ইফেক্ট করবে, ভাষার সলচাতুরি ওনারা বলেছেন যে আমরা করের উৎস বাড়াচ্ছি, করের জাল তৈরি করে নগর জীবনে, নাগরিক জীবনে এটার যে প্রেসার, প্রভাবটাকে। দীর্ঘমেয়াদী ব্যথার বিশ্বমানের চিকিৎসা এখন দেশেই। স্টেম সেল ও রিজেনারেটিভ চিকিৎসা দিতে আছেন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুরে খোদা। যোগাযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। ওনারা শব্দ প্রয়োগের মাধ্যমে সেই চালাকি করে কর বৃদ্ধির জায়গাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেটা এই বাজেটের একটা বড় বৈশিষ্ট্য, যে এত বড় ঘাটতি বাজেটের ব্যয় সংকুলান, ব্যাংক লোন করা হবে, তাতে আমার কর্মসংস্থান, আমাদের বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ তো অটোমেটিক্যালি কমে যাবে। ব্যাংক থেকে যদি লোন নিয়ে যায় গভর্নমেন্ট, তাহলে প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট কিন্তু ইনভেস্ট করতে পারবে না, ন্যাচারালি কর্মসংস্থানের উপর এর প্রভাব পড়বে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের বাজেটে রয়ে গেছে, এবং এই বাজেট বাস্তবায়নে আমাদের কয়েকটা বড় বাধা। 1 নম্বর হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ক্রমবর্ধমান ব্যয়। দেখলেন তো এই 3 মাসে ক্ষমতায় আসার পরে গ্যাসের দাম, জ্বালানির দাম দফায় দফায়, বাকি বিদ্যুতের দাম আবার উনি বাড়ালেন। ফলে এত ক্রমবর্ধমান যে জ্বালানিটা হচ্ছে, সমস্ত প্রোডাক্টিভিটি যেসব জায়গাতে আছে, সব মেইন পাওয়ারই হচ্ছে আমাদের এনার্জি এবং জ্বালানি, তার দাম যে হারে বাড়ানো হয়েছে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত, এটা একটা বড় প্রবলেম। লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি, যেটাকে ইনফ্লেশন বলা হয়, লাগামহীন ভাবে কিন্তু মূল্যস্ফীতি বাড়ছে। আর হচ্ছে বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক যে অনিশ্চয়তা, এই 3টা বড় বাধার কারণে এই বাজেট বাস্তবায়ন এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। সেই চ্যালেঞ্জ এগুলো একটু আমি আগে আপনাদের কাছে পেশ করে নিলাম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জামাত ইসলামীর বাজেটের প্রস্তাবনার সাথে এই বাজেটের কম্পারেটিভ আলোচনাটা আমি শেষ অংশে একটু আপনাদেরকে জানাবো। গতকাল 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে 55তম জাতীয় বাজেট। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে নির্বাচিত সরকারের নিকট একটি জনবান্ধব, সুপরিকল্পিত, দূরদর্শী ও বাস্তবায়নযোগ্য বাজেটই প্রত্যাশা ছিল, কিন্তু সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে একটি স্বনির্ভর, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। অর্থাৎ আপনি কর প্রশাসন, এন্টি কারাপশন কমিশন, এ কথা বলতে গেলে তো আমাদের আবার সেই জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে এই বাজেট বাস্তবায়নে যে কি পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগ বটা, লুটপাটের একটা আয়োজন হিসেবে বাজেট কিন্তু পরিগণিত হবে। এটার কারণেই আমার মনে হয় যে সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে যাচ্ছে না। কারণ গণভোটের গণরায় বাস্তবায়ন হলে এন্টি কারাপশন কমিশনকে প্রধানমন্ত্রীর হাতের মুঠোয় রাখা যেত না, সেখানে একটা সেপারেট নিরপেক্ষ কমিশন গঠন হতো।
দলীয়করণমুক্ত প্রশাসন হতো, স্বাধীন দুর্নীতি দমন কমিশন হতো, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি, সেটা প্রধানমন্ত্রীর ইচ্ছা রাষ্ট্রপতির ইচ্ছায় হতো। সেখানেও জুলাই সনদে বলা হয়েছিল যে এটাও পজিশন অপোজিশন এবং অন্যান্য অথরিটি দিয়ে আমরা একটা সুন্দর পিএসসি গঠন করব, সেটাও নট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি। জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, এই যে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হলো, হা ভোটে প্রায় 70% লোক হা বলল, যেটা বিএনপি বাস্তবায়ন করতে চায় না। তার কারণ হলো যে এই যে বিশাল অঙ্কের বাজেট, 9,38,000 কোটি টাকার ব্যয়ের বাজেট হবে, এটা কালকে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামীর পক্ষ থেকে রাজধানীতে মিছিল করে বলা হয়েছে যে আলটিমেটলি বাজেট হবে লুটপাটের বাজেট। এটা জনগণের, জনস্বার্থের, সমাজের প্রান্তিক মানুষের, উৎপাদনমুখী দেশের, স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের যে প্রক্রিয়া, এর পথে চূড়ান্ত বাধা হয়ে যাবে এই বাজেটটা। সেটা আমি আপনাদের কাছে বললাম। এবং এই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এই বাজেটের প্রস্তাবনায় 6.5%, যা একটা চটকদার সিদ্ধান্ত। বর্তমান ভঙ্গুর বিনিয়োগ পরিবেশ, দুর্বল আর্থিক নীতি, ব্যাংকিং খাতে অন্যায্য হস্তক্ষেপ, সীমাহীন দুর্নীতি, বৈষম্যমূলক সিদ্ধান্তের ফলে দেশের ভবিষ্যৎ উৎপাদনশীলতাকে বাধাগ্রস্ত করবে। আইএমএফ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার পূর্বাভাস 5% নিচে রেখেছে। এ সমস্ত আন্তর্জাতিক শতাংশ বলছে যে জিডিপিতে আগামী অর্থ বছরে 5% নিচে থাকবে। সেখানে বর্তমান সরকারের বাজেটে 6.5% লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে, যা এখনো কখনো অর্জন করা হয় নাই। এটাকে একটা মানে ফাঁকা বলি, ফাঁপানো বলি হিসেবেই আমরা মনে করি। একটা উচ্চাভিলাষী, জনগণকে দেখানোর মতো একটা বাজেট করা হয়েছে, আলটিমেটলি ভেতরটা অন্তঃসার শূন্য। মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.5%, যা সরকারের 4 মাসের কার্যক্রম ও রিপোর্টের বিপরীত। জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম উপর্যুপরি বাড়িয়ে দেওয়ার ফলে উৎপাদন খরচ বেড়েছে ও বাড়বে। এমতাবস্থায় মুদ্রাস্ফীতির পরিমাণ কমবে না, বরং বাড়বে। জনগণের ক্রয় ক্ষমতা ইতিমধ্যেই হ্রাস পেয়েছে। বার্ষিক উন্নয়ন ব্যয়, যেটাকে বলা হয় এডিপি, এর পরিমাণ অপরিকল্পিতভাবে বাড়িয়ে 3 লক্ষ কোটি টাকা করা হয়েছে। এডিপির নামে দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। আপনারা জানেন এডিপির যে অর্থটা যায়, সেদিন আমাদের বাজেট, ছায়া বাজেট কনফারেন্সে কিন্তু আমাদের আমির জামাতে কথা বলেছেন। এই জন্য আমি বলবো, আমাদের বৈশিষ্ট্যের মধ্যে প্রস্তাবিত বাজেটে আমরা ফিসক্যাল ইয়ারকেও চেঞ্জ করার কথা বলেছি। এডিপির টাকাগুলো এমন সময় যায়, জুনে গিয়ে শেষ হয়ে যায়, তো আবহাওয়া খারাপ, বর্ষাকাল, টাকা পয়সা লুটপাট হয়, দলীয় নেতাকর্মীদের পকেটে ইউনো অফিস, ডিসি অফিস, কাবিকা, এটা সেটা নানান প্রকল্পে লুটপাট ছাড়া বাস্তবায়ন হয় না। বরাদ্দ হয়, ঠিকাদাররা আর ওই যে কি বলে পিআইও থাকে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার, যারা ইউনোতে থাকে, এরা সব ভাগাভাগি করে লুটপাট করে নিয়ে যায়। আলটিমেটলি উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নে এনডিপি কোনো কাজে লাগে না, এবং এমপিরাও ভাগ পায়, সবাই পায়। এবং এটার কারণে আমরা বলছি যে এটা একটা সুযোগ করে দেওয়া হয়েছে দুর্নীতি এবং লুটপাটের। ফলে বর্তমান সরকার গৃহীত এই অপরিণামদর্শী সিদ্ধান্ত পতিত ফ্যাসিস্ট সরকারের নীতিকেই কিন্তু আমাদের স্মরণ করে দিচ্ছে। এছাড়াও উচ্চাভিলাষী এই বাজেটের অর্থ সংস্থান করতে গিয়ে সরকারকে অতিমাত্রায় ঋণ নির্ভরতার পরিকল্পনা করতে হয়েছে, অথচ বাংলাদেশ ইতিমধ্যেই মাত্রাতিরিক্ত ঋণের বোঝায় জর্জরিত। দেশীয় উৎস, বিশেষত ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে দেশের আভ্যন্তরীণ বিনিয়োগ স্থবির হয়ে পড়বে, যা কর্মসংস্থান সৃষ্টির পথে অন্তরায় হবে, যেটা আমি আগে বলেছি। অতিরিক্ত বাজেট ঘাটতি ব্যবস্থাপনা করতে গিয়ে দেশের সামষ্টিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত কোনো রূপরেখা সরকার দিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ন্যূনতম ব্যক্তিগত কর হার 5% থেকে বাড়িয়ে 10% নির্ধারণ করা হয়েছে, যা নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত জনগণের উপরে অতিরিক্ত চাপ তৈরি করবে। মুদ্রাস্ফীতিতে যেখানে নিত্য প্রয়োজন পণ্যের দাম সাধ্যের বাইরে চলে যাচ্ছে, সেখানে অতিরিক্ত করের বোঝা জীবন নির্বাহকে আরো বেশি অতিষ্ঠ করে তুলবে। তাছাড়া করদাতাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিশেষায়িত সুযোগ সুবিধার কথা এই বাজেটে উল্লেখ নেই। বিদ্যমান বাজেট অবকাঠামোগত উন্নয়ন ও শিল্পের কাঁচামালের দাম বাড়ানো হয়েছে। এছাড়াও শিল্প ও উৎপাদন বিমুখতা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। এলপিজি গ্যাসের উপর ভ্যাট বৃদ্ধি জনজীবনে দুর্ভোগ বয়ে আনবে। আরএমজি অর্থাৎ গার্মেন্টস খাতে সংশ্লিষ্ট বিভিন্ন কাঁচামালের উপরে শুল্ক বৃদ্ধি করা আমাদের রপ্তানি আয় কিন্তু হুমকির মুখে পড়বে। গণবিরোধী এই বাজেটের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই বাজেট প্রণয়নে কোনো ধরনের হটকারিতা জনগণ মেনে নেবে না, তাই অতি সত্বর অবাস্তবায়নযোগ্য,
উচ্চাভিলাষী ও লুটপাটের সহায়ক বাজেট সংশোধন করে বিনিয়োগ বান্ধব জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের জন্য আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে জোর দাবি জানাচ্ছি। আমি আপনাদের সামনে এই উচ্চাভিলাষী বাজেটের সঙ্গে বাস্তবতার যে অনেক দূরত্ব এবং এখানে পরিচালন ব্যয় যে আধিপত্য, সুদের আবর্তে বাজেটকে জর্জরিত করে ফেলা হয়েছে, উন্নয়ন ব্যয়ের সংকোচন প্রবৃদ্ধির গতিতে লাগাম টানা হয় নাই। ঘাটতি বাজেট আপনি লক্ষ্য করেছেন, আমি শুরুতেই বলেছি বড় ধরনের ঘাটতি বাজেট, এবং এখানে বলা হয়েছে জিডিপির অনুপাতে এই ঘাটতি 3.5%, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সহনীয় মনে হলেও এই অর্থায়ন প্রক্রিয়াটা কিন্তু ঝুঁকিমুক্ত হবে না। আরেকটা বিষয় হলো যে এই বাজেটের সফল বাস্তবায়নের জন্য যে 3টা বাধার কথা আমি বলেছিলাম, আর 3টা স্তম্ভের উপরে এই বাজেট দাঁড়িয়ে আছে, সেইখানে সরকার খুব দুর্বল। এনবিআর এর কর আহরণ সক্ষমতা, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা, অথচ আমাদের যে কর অ্যাডমিনিস্ট্রেশন এনবিআর এর দুর্নীতিমুক্ত কর প্রশাসনিক ব্যবস্থা কিন্তু এখানে নেই, অথচ এই ভিত্তির উপরে কিন্তু বাজেট বাস্তবায়ন দাঁড়িয়ে থাকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা স্বাভাবিক রাখতে হয়, সেটাও কিন্তু এই সরকার পারছে না। ঋণ ম্যানেজমেন্ট, দেশীয় ও বৈশ্বিক ঋণের সুদের চাপ সামলাতে হবে, সেটাও সরকার কিন্তু ব্যর্থ হবে। এবং জামাত ইসলামীর সেই ছায়া বাজেটের সঙ্গে 2-1টা তুলনামূলক আমি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। 9,38 কোটি টাকা যে ব্যয়ের বাজেট, সেখানে আমরা জামাত ইসলামী দিয়েছিলাম 8,39,505 কোটি টাকার বাজেট। রাজস্ব লক্ষ্যমাত্রা সরকারের 7,01,150 কোটি টাকা, আমরা বলেছিলাম 6,65,926 কোটি টাকা। জামাতের রাজস্ব আদায়ের চেয়ে সরকার 35,000 কোটি টাকার মতো বেশি ধরেছে, কিন্তু এটা আদায় করা তাদের পক্ষে অসম্ভব হবে। জামাতের লক্ষ্যের চেয়ে সরকারের লক্ষ্য আরো উচ্চাভিলাষী, যদিও জামাত কর কাঠামো সংস্কারের কথা বলেছে। বাজেট ঘাটতি যে 2,36,450 কোটি টাকার, আর আমাদের জামাতের প্রস্তাবিত বাজেট ঘাটতি হচ্ছে 1,68,329 কোটি টাকা। জামাতের বাজেটে ঘাটতি অনেক কম, জিডিপি 2.43%, যেখানে সরকারের হচ্ছে 3.5%। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাজেট দর্শনের ব্যাপারে সরকারি বাজেট ও জামাতের ছায়া বাজেটের মধ্যে কেবল সংখ্যার পার্থক্য নয়, বরং অর্থনৈতিক দর্শন ও বাস্তবায়ন কৌশলে বড় ধরনের বৈপরীত্য আছে। তার মধ্যে একটা, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে অর্থ বছরের পরিবর্তনের প্রস্তাব আমাদের আমির জামাত রেখেছেন। এই ফিসক্যাল ইয়ারকে জুলাই-জুন অর্থ বছর যেটা ছিল, এটা পাল্টে জানুয়ারি টু ডিসেম্বর আমাদের ক্যালেন্ডার ইয়ারে চলে আসতে হবে। কর আদায় পদ্ধতি এবং করদাতাদের স্বস্তির জন্য গভর্নমেন্ট কিন্তু প্রস্তাব সেই 3,75,000 টাকার আয়কে কর সীমার মধ্যে রেখেছেন, আর আমরা জামাত ইসলামী বলেছি 4,50,000 টাকাকে আয়ের কর সীমা পর্যন্ত নেওয়া। পরবর্তী বছরে আমরা 5 লাখ টাকাকে আমরা করযোগ্য আয়ের সীমা পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছি। ব্যয়ের অগ্রাধিকার ও খাত ভিত্তিক বরাদ্দ আমরা সেখানে ডিটেলস বলেছি। করমুক্ত করমুক্ত আয়ের সীমা। তো আমি কথা আর বাড়াতে চাই না, সংক্ষেপে বলতে চাই যে জামাত ইসলামীর ছায়া বাজেটটা মূলত একটা জনকল্যাণমুখী সংস্কারপন্থী রূপরেখা দেওয়ার চেষ্টা করেছে। সরকারের বাজেটের তুলনায় এটা কম ঘাটতি এবং কম বৈদেশিক ঋণ নির্ভর। তো এর মূল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যদি এই অধিবেশনে বাজেটের আলোচনার সুযোগ দিয়ে বিরোধী দলের যে সমস্ত বাজেটের সুযোগ থাকবে, কাটমাশন থাকবে, বাজেট আলোচনা থাকবে, বিভিন্ন প্রস্তাবনার সংশোধন গ্রহণ করে সরকার যদি সেই বাজেট প্রস্তাবনাকে সংশোধন করে এবং ব্যাংকিং সেক্টরে যে নৈরাজ্য এক্ষুনি শুরু করেছে, অনেকগুলো ব্যাংক 5টা ব্যাংকে মার্জ করে দিয়েছে, ব্যাংক রেগুলেশন আইন করে লুটপাট করে কালো টাকা বিদেশে অর্থ পাচার করা, জনগণের টাকা লুটপাট করে নেওয়া, জোর করে সরকারের গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে কিছু লোকের হাতে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা তারা দিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রাস্তা দেখিয়ে গিয়েছিল, এখন বিএনপি সরকার সেই রাস্তায় হাঁটছে। যে ঠিক আছে, এস আলম সাহেব লুটপাট করে খেয়েছে, তো আমরাও এখন এস আলমের ঘাড়ে ভর করে তার এই ইসলামী ব্যাংকটা প্রায় 80% শেয়ার বোধহয় সে জোরদাবন্দি করে তার দখলে রাখছে। এটাকে আমাদের আমির জামাত পার্লামেন্টে বক্তব্যে দাবি করেছেন, যার শেয়ার জোর করে অন্যায়ভাবে নেওয়া হয়েছে যে মূল্যে,
সেই মূল্যেই সেই শেয়ারগুলো তাদের কাছে ফেরত দেওয়া হোক। এবং অন্যায়ভাবে ব্যাংকের চেয়ারম্যান এমডি কে বদল করে এস আলমের পছন্দ মতো চেয়ারম্যান এমডি নিয়োগের যে পায়তারা করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং এই ব্যাংক কাঠামো, এই নৈরাজ্যপূর্ণ অবস্থায় যদি এই বাজেট পাস হয়, তাহলে বাংলাদেশের শুধু ব্যাংক নয়, গোটা অর্থনীতি, আমাদের আমির জামাতের ভাষায় বলবো, পার্লামেন্টে বলেছেন যে মাটির সাথে দেশের অর্থনীতি মিশে যাবে, বেকারত্ব দূর হবে না, কর্মসংস্থান হবে না, আমরা একটা কঠিন সংকটে পড়বো। সেজন্য সাংবাদিক বন্ধুগণ, দেশবাসীর কাছে বলবো, আসুন এই লুটপাটের বাজেট, যা গণবান্ধব নয়, উন্নয়ন বান্ধব নয়, বরং গণবিরোধী, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই এবং সরকারের কাছে দাবি জানাই যে কালো টাকাকে সাদা করার সুযোগ এবারও রাখা হয়েছে। এগুলো থেকে মুক্ত করে একটা জনমুখী, জনবান্ধব বাজেট প্রস্তাবনা চূড়ান্ত করে রেওয়াজ অনুযায়ী 30শে জুন বাজেট পাস হয়। তার আগে পার্লামেন্টে সেই সুযোগটা দিয়ে সরকার এখানেও যেন সংখ্যাগরিষ্ঠতার জোরে, গণভোটের রায় না মেনে যেমন জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এই গণবিরোধী বাজেট জোর করে চাপিয়ে দিয়ে আপনারা আর জনগণের বিরুদ্ধে যাবেন না। তাহলে রাজনীতির বিতর্কের জায়গা পার্লামেন্ট আছে এখনো, এটাকে আপনারা রাজপথে নিয়ে যাবেন না। সরকারের কাছে সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আপনাদের এবং দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জামাত ইসলামীর অফিসিয়াল বাজেট প্রতিক্রিয়া আমি সংক্ষেপে শেষ করলাম।